সবাইকে আমন্ত্রণ এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমরা আজকে শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। স্বাভাবিক কারণেই এটি এসেছে, কারণ গত কয়েকদিন ধরে বাজারের যে অবস্থা, এই অবস্থাটা কেন হলো, হঠাৎ করে কেন নিস্তেজ হয়ে গেল বাজারে কোনো প্রাণ নেই, এটির পেছনে কি ভূমিকা রয়েছে, কাদের ভূমিকা রয়েছে, কি করলে এটি সামনের দিকে যাবে, অর্থাৎ বাজারে একটি গতিশীলতা আসবে, সেটি জানার চেষ্টা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অতি পরিচিত দুজন মুখ। আছেন ডক্টর জহিরুল ইসলাম, পরিচালক ডিএসসির ব্রোকার্স অ্যাসোসিয়েশন। জহির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন এস এম নাসিরউদ্দিন, সিইও স্টার্লিং স্টক অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড। নাসির ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ হাসিব ভাই। জহির ভাই, যেটা বলছিলাম যে বাজারে এই হঠাৎ নিস্তেজ অবস্থা কেন, মানে বাজারে আপনি একটি পজিটিভ, সেটি হচ্ছে যে মন্দের ভালো আর কি, যে বাজারে ব্যাপক পতন হচ্ছে না। কোন শেয়ার কমলেও হয়তো দেখা যাচ্ছে 2%, 1%, 3% কমছে, কিন্তু কোনো একটা সেক্টর বা কোনো পার্টিকুলার কোনো কিছু শেয়ার মুভমেন্ট করছে না, মানে মুভমেন্ট করছে না, পাশাপাশি কেউ একটা লিডও দিচ্ছে না। আমরা গত এক বছর ধরে যদি বাজার পর্যালোচনা করে দেখি যে কিছু শেয়ার কিন্তু বাজারে সবসময় লিড দিচ্ছে এবং তার ফলোয়ার ওই সেক্টর বা ওই রিলেটেড কোম্পানিগুলো থাকে এবং সেই অনুযায়ী বাজার হয়, আবার একটু কারেকশন হয়। কিন্তু এখন বাজারে একদমই প্রাণ নেই, এটির কারণটা কি? আমি সম্পূর্ণ একমত আপনার সাথে। না, প্রাণ নেই কথাটা বলা যায় না। ক্যাপিটাল মার্কেটে আপনার যেটা আমরা দেখি যে ইন্ডেক্সের উত্থান হয়, আবার পতন হয়। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। আর এখন যে বিষয়টা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহে ইন্ডেক্স মাত্র 35 পয়েন্ট মনে হয় ডাউন ছিল। তো এটা তো খুবই সামান্য একটা বিষয়, তাই না? খুব মানে ওই লেভেলে কিন্তু মার্কেট যে মুভমেন্টটা, ইন্ডেক্সের যে ওঠানামাটা, সেটা কিন্তু হচ্ছে না। এবং এটা কিন্তু মানে আমি মনে করি যে এটা ব্যাড সাইন, এটা গুড সাইন, তাই না? এবং এমনও তো হতে পারে যেখানে যারা বড় বড় ইনভেস্টর আছে বা এখানে যারা ইনস্টিটিউট যারা আছে, তারা হয়তো বা শেয়ার কালেকশন করতেছে, তাই না? এবং শেয়ার প্রাইস তো এমন না যে আপনার এটা বাড়েনি, অনেক শেয়ার প্রাইস কিন্তু ডাবল হয়েছে, তাই না? বা অনেক বেড়েছেও। তো এখন কিন্তু অনেকে যেটা করতে পারে, প্রফিট টেক করতে পারে, তাই না? আবার একটা গ্রুপ হয়তো বা তারা আছেন, হ্যাঁ, ভাবছেন যে না ঠিক আছে, এই স্টেজ থেকে হয়তো বা মার্কেট বাড়তে পারে, তো অনেকে হয়তো বা শেয়ার সংগ্রহ করছেন। এবং যার ফলে কিন্তু আমরা যেটা দেখছি যে যতই সেল আসছে, তাই না, শেয়ার প্রাইস কিন্তু ওইভাবে পড়ছে না, হ্যাঁ, একটা লেভেলে কিন্তু দাঁড়িয়ে আছে। তো দিস ইজ, আই থিঙ্ক, ফিউচারের জন্য এটা গুড সাইনও হতে পারে। তো আমি এটাকে অবশ্যই নিস্তেজ অবস্থায় আছে সেটা বলবো না, আমি বলতে পারি এটা একটা কালেকশন মোডে আছে শেয়ার। বর্তমানে যতগুলো শেয়ার বাজারে আছে, যেগুলো টপ 20-তে থাকে, আমরা এর আগে যদি এক বছরের আচরণ বাজারকে দেখি, সেটি হচ্ছে যে টপ 20-তে যে সব শেয়ার ছিল, সেগুলোর কিন্তু প্রাইস অনেকগুলোরই বেড়েছিল, ভালো ডিমান্ড থাকার কারণে অনেকগুলো প্রাইস বেড়েছিল। এখন আজকে যদি আপনি বাজারের বা গত সপ্তাহের বাজার পর্যালোচনা করেন, দেখবেন যে বেশিরভাগ শেয়ারই 2%, 1% করে বাড়ছে এবং টার্নওভারও অনেক ফল করেছে। তো সেই হিসাবে আপনার বাজারে কিন্তু কোনো শেয়ার হল্টেড হচ্ছে না, মানে 7%, 8%, 9%ও বাড়ছে না। তাহলে আপনি বাজারের যে প্রাণ, সেটি তো আসলে নেই বলা চলে না। আপনাকে ওইটাকে যদি আপনি প্রাণ ভাবেন, তাহলে তো আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আসলে হতে পারি না যে মানে শেয়ার প্রতিদিনই মার্কেটে এরকম 10টা বা 12টা শেয়ার হল্ট হয়ে যাবে, বিষয়টা আসলে এটা কিন্তু আসলে জিনিসটা খারাপ না। যদি আপনি 10 দিন 15 দিনের আচরণ দেখেন যে কোনো শেয়ারই তো একটু বাড়বে, সেরকম তো কোনো শেয়ারই বাড়ছে না না, তা কিন্তু আসলে না, তাই না? আপনি দেখেন যে টপ 20-তে যে শেয়ারগুলো আছে, তাই না, বেশ কিছু ধরে কিন্তু ওই শেয়ারগুলোই কিন্তু আছে। এবং এমন না যে ওই শেয়ারগুলো হঠাৎ করে ড্রাস্টিক্যালি ফল করে গেছে বা খুব বেশি কমে গেছে, তাও না কিন্তু, তাই না? মোটামুটি একটা লেভেলে শেয়ার প্রাইসটা কিন্তু ধরে রেখেছে। আমি আপনাকে শুরুতেই যেটা বললাম যে হয়তো বা অনেক বেড়েছিল শেয়ারগুলো, তাই না? আপনার একটা প্রাইসের প্রফিট হচ্ছে, সেই প্রফিটটা তারা টেক করছে, তাই না? এবং অনেকে হয়তো বা ভাবছে যে না, সামনে আরো একটা ভালো কিছু নিউজ আসবে, তারা হয়তো বা শেয়ারটা আস্তে আস্তে তারা কালেক্ট করতেছে। বিষয়টা আসলে এরকমই। নাসির ভাই, জহির ভাইয়ের সাথে যদি সাথে অ্যাড করি একটু, সেটি হচ্ছে যে এখন তো ডিভিডেন্ডের মৌসুম, আমরা ব্যাংক, লিজিং এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ডিভিডেন্ড দেওয়ার কথা, এবং দিচ্ছেও, অনেকগুলোই ভালো দিচ্ছে গতবারের চেয়ে। তারপরও কিন্তু সেই রকম মুভমেন্ট আমরা দেখছি না যতটা আশা করা হয়েছিল। ধন্যবাদ হাসিব ভাই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। কিছুদিন আগে থেকে আমাদের বিনিয়োগকারীদেরকে আপনার সজাগ করার জন্য, বিনিয়োগকারীদেরকে সচেতন করার জন্য অনেকগুলো পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদেরকে কিছু কিছু, যেমন বিনিয়োগকারী যাতে হুজুগে কান্না দিয়ে শেয়ার কিনে, বিনিয়োগকারীরা শেয়ারটা মূল্যায়ন করে দেখে শুনে কিনে, এই ধরনের মানে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আওতায় অনেকগুলো ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি যেটা বললেন বাজারে প্রাণ নাই, বাজারে যেটা হলো যে এটা একটা বলতে পারেন এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি সহ অনেকগুলা জনসচেতনতামূলক প্রোগ্রামের একটা রেজাল্ট হতে পারে। কারণ হলো বিনিয়োগকারীরা এখন যথেষ্ট সচেতন হয়ে গেছে
বিনিয়োগকারীরা দেখে শুনে বাজারে করতেছে। বাজারে কিন্তু ইনভেস্টমেন্ট আসতেছে, বিনিয়োগ আসতেছে। অনেকে আমি আমার মানে এক্সপিরিয়েন্স থেকে দেখতেছি অনেকে সঞ্চয়পত্র ভাঙিয়ে শেয়ার কিনতেছে। কোন শেয়ারটা কিনতেছে? বাজারে ভালো মূলভিত্তির শেয়ার এবং যেটা একটু নিচে পড়ে আছে, যেটার মার্কেট ভ্যালু একটু অন্যান্য বছরের মোটামুটি একটা নিচের দিকে আছে, সেই শেয়ারগুলো কিনতেছে। ফলে মনে হচ্ছে যেন কি আপাত দৃষ্টিতে বাজারে প্রাণ নাই, কিন্তু এটাকে বলা হয় প্রাণের গতি সঞ্চারের জন্য এটার কাজ হচ্ছে। এটা এখানে মোটামুটি এখন দেখা গেল যে কি অক্সিজেন দিয়ে চলতেছে তা না, এটা মোটামুটি প্রাণ আছে, প্রাণটাকে আপনার যেটা ভাইব্রেন্ট করতে পারতেছে না, ভাইব্রেন্ট করার জন্য একটু সময় নেবে। একটা গতি সঞ্চারের পরে গতিটার আবার একটু কমে যায়, এটাই স্বাভাবিক। তো বাজারে এই যে বললেন ডিভিডেন্ডের মৌসুমে যেমন অনেকগুলো শেয়ার ডিভিডেন্ডের মৌসুমে বাড়ছে। আপনি একটা দেখেন লঙ্কা বাংলা প্রায় ডাবল হয়ে গেছে, এরকম আর অনেক শেয়ার আছে ডাবল হয়ে গেছে ডিভিডেন্ডকে কেন্দ্র করে। তো একটা বাড়ার উদ্যোগতির একটা সীমা থাকে, সেই সীমায় পর্যায়ে চলে আসলে সেখানে একটা কিছুদিন বা মানে ওইখানে ওই লেভেলে থাকবে, এটাই স্বাভাবিক। বাজারে গতি সঞ্চার হচ্ছে এই স্লথ গতি থাকাটা গতি সঞ্চারের একটা পূর্ব লক্ষণ। বাজার ভালোর দিকে যাচ্ছে, বাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে। বাজারে যে লট অফ ইনিশিয়েটিভ হ্যাজ বিন টেকেন বাই দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তার রেজাল্ট হলো যে এই স্থিতিশীলতা। বাজারে কিন্তু সূচক একসাথে 50 পয়েন্ট পড়তেছে না, 50 পয়েন্ট কমতেছে না, সূচক হয়তো 5 পয়েন্ট 10 পয়েন্ট উঠানামার মাধ্যমে আছে। এটা বাজার স্থিতিশীলতার পূর্ব লক্ষণ। নাসির ভাই যে কথাটি বললেন ডিভিডেন্ডের মৌসুম এবং লঙ্কা বাংলার একটা এক্সাম্পল দিলেন, আমরা আবার দেখছি উল্টো দিকে যে লঙ্কা বাংলার সবচেয়ে আগে ব্যাংক এবং লিজিংগুলোর মধ্যে সবচেয়ে আগে এটার রেকর্ড ডেট, এবং ব্যাংকগুলো ডিভিডেন্ড এখন দিবে এই মাসেই বেশিরভাগ, লিজিংগুলো অনেকগুলো দিয়েছে। তো আপনার কি মনে হয় যে এই ডিভিডেন্ড রেকর্ড ডেট আসলে যে অবস্থা আমরা লঙ্কা বাংলার দেখছি, তাহলে অন্যগুলোর ডিভিডেন্ড দিলে বিনিয়োগকারীদের আকর্ষণ কতটুকু থাকবে? আচ্ছা, একটা বিষয় বলি আপনাকে, সেটা হলো যে অলওয়েজ নিউজ অলওয়েজ ডিসকাউন্টেড। হ্যাঁ, যখন একটা কোম্পানি যখন নিউজ চলে আসে, হয়তোবা সেটা অনেক বিনিয়োগকারী হয়তোবা আগে পেয়ে যায়, আমরা জানি, হয়তো আপনি জানেন যে বিভিন্ন সোর্স বিভিন্নভাবে পেয়ে যেতে পারে, অথবা আপনার দেখা যাচ্ছে যে ডিক্লারেশনের পরে সে নিউজটা জানলো। তো তখন যেটা হয়, মানুষের মধ্যে যে একটা ছিল, ক্রেজ ছিল যে না আমি শেয়ারটা কিনেছি, বাট যখন নিউজটা চলে আসে তখন কিন্তু তার সেই ক্রেজটা কিন্তু শেষ হয়ে যায়, তাই না? তখন সে কিন্তু প্রফিট বুক করার চিন্তা করে। সাপোজ একটা শেয়ার সে 10 টাকায় কিনেছিল, এটা বেড়ে হয়তো 20 টাকা হয়েছে, এবং এই সময়টাতে আপনার ডিভিডেন্ড ডিক্লারেশনটা আসছে। তো এখানে তো একটা নিউজটা তো শেষ, তাই না? তখন সে এখান থেকে আপনার হয়তো অনেকে এক্সিট নিতে চায়। আরেকটা গ্রুপ যেটা করে, তখন সেই শেয়ারটা আস্তে আস্তে পিক করে। তো যার ফলে যখন মানে সেল হচ্ছে, আস্তে আস্তে পিক হচ্ছে, তাই না? যার ফলে এখানে যে গতির যে বিষয়টা, মানে সবাই এগ্রেসিভ হয়ে যাচ্ছে, ডিমান্ড বিষয়টা কিন্তু তখন আর থাকে না, ঠিক আছে? নিউজ অলওয়েজ ডিসকাউন্টেড, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। তো যার ফলে আপনার দেখা যাচ্ছে যখনই ডিভিডেন্ড মৌসুম আসে, হ্যাঁ, বা যখনই ডিক্লারেশনগুলো শুরু হয়, তখন কিন্তু আপনার দেখা যাচ্ছে অনেক বিনিয়োগকারী যারা 1 বছর যারা ধৈর্য নিয়ে বসেছিল, তারা তখন ওই শেয়ারটা সেলিং মুডে আসে। আবার আরেকটা গ্রুপ যারা তারা তখন সেটার আস্তে 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 বাই করে, তাই না? যার ফলে আমরা ওই সময়টাতে আমরা ওরকম বড় কোনো শেয়ারের মুভমেন্ট দেখি না, এবং যেটা আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এই হলো তার মূল কারণটা। আর এই যে রেকর্ড ডেট বিষয়টা যদি আপনি টার্গেট করেন, যে অনেকগুলো রেকর্ড ডেট কিন্তু এই মাসেই যেগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, আবার যেগুলো ডিক্লেয়ার করবে হয়তো কাছাকাছি সময়, তো এই যে ডিভিডেন্ডগুলো যারা নিবেন, যারা রেকর্ড ডেটে যাদের কাছে শেয়ারগুলো থাকবে, তারা কি বোনাস শেয়ারগুলো অ্যাডজাস্ট হয়ে প্রাইস কি ওই জায়গায় যাবে? এটা ডিপেন্ড করবে ওই সময় ডিমান্ডের উপরে, ঠিক আছে? সাপোজ একটা কোম্পানির এক্স কোম্পানি, তার রেকর্ড হয়ে গেল, এখন আফটার রেকর্ড ডেট তার শেয়ার ট্রেড হলো, এবং সেই ট্রেডটা কি তার এখন ডিসকাউন্টে হবে নাকি না আপার লেভেলে হবে, সেটা ডিপেন্ড করবে হলো ওই ডিমান্ডের উপর। তখন ইনভেস্টররা কি রিঅ্যাক্ট করে, কি আচরণ করে তার উপর। যদি ডিমান্ড বেশি ডেফিনেটলি তখন দেখা যাবে যে দুটো রেকর্ড ডেট দেখেছি, একটি হচ্ছে আপনার সাইপ পাওয়ারের এবং আরেকটি হচ্ছে আপনার আইডিএলসির, দুটো রাইট ছিল। যদি কিন্তু ওই রাইটগুলো যারা নিয়েছেন তারা আরো বেশি প্রাইস পেয়েছেন, রাইটগুলো ফ্রি হয়ে উল্টো প্রাইস বেড়েছে। তো সেই হিসাবে অনেকে কিন্তু মনে করছেন যে ডিভিডেন্ড যারা হয়তো নিবেন, হয়তো ভালো কোম্পানি হলে সেগুলোর হয়তো ফ্রি হয়ে যাবে। এটা তো ভবিষ্যতের ব্যাপার, কি হবে সেটা তো আমি এখন বলতে পারবো না, বা কেউ বলতে পারবে না, স্পেসিফিকলি বলা যায় না। বাট এটা ঠিক, যারা আপনার ধরেন যে বড় ইনভেস্টর যারা বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা, তারা কিন্তু একটু লং টার্মের জন্য কিন্তু আপনার ইনভেস্ট করে, ঠিক আছে? এবং তারা দেখা যাচ্ছে একটা কোম্পানিতে ইনভেস্ট করছে 3 বছর 4 বছর 5 বছর, অনেকে রাখে আরও বেশিও রাখে। তো তারা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ওই এক ডিক্লারেশন আসার সাথে সাথে শেয়ার বিক্রি করে চলে যাবে এমনটা না, ঠিক আছে? তারা ওই তারা রেকর্ডে শেয়ার রাখে,
তারপরে তারা দেখে, তাই না? এখন তখন যদি বাড়ে তখন তারা হয়তো অনেকে বের হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার আগের যে এক্সাম্পলগুলো দিলেন সেটা হইতে পারে সামনে, তাই না? অনেকের হয়তো বা রেকর্ডেডের পরে হয়তো বা তার বোনাসটা ফ্রি হতে পারে, তার ক্যাশ ডিভিডেন্ড ফ্রি হতে পারে মেবি, যদি ওই শেয়ারে যদি ওরকম ডিমান্ড থাকে তাহলে হতে পারে। জি রাসিফ ভাই, আরেকটি জিনিস আমরা বাজারে সবসময় লক্ষ্য করছি যে বিশেষ করে আমরা মিডিয়ায় যারা কাজ করি তারাই এটা বেশি সবচেয়ে বলি যে হচ্ছে 10 টাকা দাম ছিল এখন 20 টাকা হয়ে গেছে, কিন্তু এক বছর আগে ওটা যে 40 টাকা ছিল সেই হিসাবটা তো কেউ করে না। আসলে যখন প্রাইসটা মানে খুব ঊর্ধ্বগতি থেকে নিম্নগতির দিকে যায় তখন এটা নিয়ে সমালোচনাটা খুব কম হয়, এবং এটা নিয়ে কোয়ারিও, এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি, যেমন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসসি সহ যখন একটা প্রাইসের ঊর্ধ্বগতি থাকে তখন এটা কোয়ারি দেয় এটা প্রাইস সেনসিটিভ আছে কিনা। ঠিক পাশাপাশি যখন প্রাইসটা নিচে নামায় তখনও একটা কোয়ারি থাকা উচিত যে প্রাইসটা নিচে নামার পিছনে কোনো কারণ আছে কিনা। এটা নিয়ে আমার আলাপ হচ্ছে। তো এটা নিয়ে আলাপ ঊর্ধ্বগতি হলে আলাপটা একটু বেশি হয়, এবং বা যখন সেটা নামে আলাপ হয় না, এটা সত্য আপনার সাথে। আরেকটা জিনিস আপনি যেটা জহির ভাই আলাপ করেছিল যে রেকর্ডেডের ইস্যুটা নিয়ে, অ্যাকচুয়ালি একটা শেয়ারের নিয়ে অনেকের অনেক ধরনের রিসার্চ আছে, যে কিছু কিছু জিনিস আছে কি একটা ধরুন একটা লেভেল থেকে প্রাইস ডিটারমিনেশনটা থাকে, আমার এক্সপেক্টেড প্রাইস কত যাইতে পারে, এক্সপেক্টেড প্রফিট কত হতে পারে, বা এক্সপেক্টেড ডিভিডেন্ড কত হতে পারে ওই কোম্পানি। যখন দেখে যে আমি এক্সপেক্টেড এই ডিভিডেন্ডের টার্গেটে আমি এই শেয়ারটা কিনলাম, তো আমার ওইখানে প্রাইসটা যখন আমার এক্সপেক্টেড প্রাইস ডিটারমিনেশনের উপর আমার পারচেসটা হয়, তো আমার ওই এক্সপেক্টেড প্রাইসটা যখন আমি দেখা গেল যে রেকর্ড ডেটের আগে পেয়ে যায়, তখন অনেকে ওই শেয়ার থেকে সেল করে প্রফিটটা নিয়ে যায় তার, সে তখন আর মানে বোনাস অথবা মানে ডিভিডেন্ড নেওয়ার কথা চিন্তা করে না। তো এরকম কিছু কিছু ক্ষেত্রে রিসেন্টলি যে সমস্ত কোম্পানির ক্ষেত্রে ভালো ডিভিডেন্ড ডিক্লারেশনে আসার পরও একটা খুব ঊর্ধ্বগতি ছিল, ঊর্ধ্বগতির পর এখন একটা স্লথ গতি হয়ে গেছে। এইটা হওয়ার পিছনে এই কারণটা আমার ধারণা যে টার্গেটে তারা শেয়ারটা কিনেছে বিনিয়োগকারীরা, সেই বিনিয়োগকারীরা তাদের আগে পেয়ে গেছে, সে কারণে তারা এখানে বিক্রি করে তারা ফার্দার ইনভেস্টমেন্টের জন্য অবজার্ভ করতেছে যে তারা কি হয়তো রেকর্ড পরবর্তীতে এখানে ফার্দার ইনভেস্ট করবে নাকি ওয়েট করবে। হয়তো দেখা গেল যে কি তারা আপনার যখন স্পটে আসবে তখনও শেয়ারটা কিনতে পারে, এই ধরনের অবজারভেশন থাকে। তো ওভারঅল বাজারের যে গতি, বাজারের জন্য একটা শুভ লক্ষণ হলো যে বাজারে মানুষজন এখন দেখে শুনে বাজার বিনিয়োগ করতেছে এবং ভালো মানের শেয়ারে বিনিয়োগ করতেছে। আপনি দেখেন গত 8-10 দিন বা 1 মাসের যদি টপ 20 শেয়ারগুলো দেখেন, মূলভিত্তিক শেয়ারগুলো টপ 20-তে আছে ম্যাক্সিমাম। তাতে লক্ষণ বোঝা যাচ্ছে যে বাজারে সাধারণ বিনিয়োগকারীরা ভালো শেয়ারগুলো কিনতেছে, ইনস্টিটিউশনগুলো ভালো শেয়ারগুলো কিনতেছে, ফলে বাজারের স্ট্রং ভিত্তি দাঁড়িয়ে যাবে, এখানে বাজারটা লং রানে গতিশীল হবে। আরেকটি বিষয় আমরা দেখছি যে ব্যাংক এবং লিজিংগুলো অনেকগুলো সাবসিডারি কোম্পানি আছে, বিশেষ করে মার্চেন্ট ব্যাংক এবং আপনার ব্রোকারেজ হাউস। এই যে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলো যাদের আছে তাদের প্রাইসগুলোর একটা আমরা প্রতিফলন দেখছি। অনেকের আশা করছেন যে হয়তো এগুলোর 300 কোটি টাকা থেকে এখন 1000 কোটি টাকার উপরে টার্নওভার হচ্ছে অ্যাভারেজ। সো এই কোম্পানিগুলোর একটা মুনাফা যোগ হবে, মানে এই একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে বাজারে, এটার ব্যাপারে যদি আছে থাকতেই পারে। আসলে সবকিছু তো আপনার শেয়ার মার্কেটটা কিন্তু মূলত একটা আমরা বলি যে গুজব নির্ভর কিন্তু একটা বাজার, এটা কিন্তু অনেকেই বলে, তাই না? স্পেকুলেশন ইজ এ ইম্পর্টেন্ট একটা আসলে ফ্যাক্টর। তো এটা আপনি ঠিকই বলেছেন যে যারা অনেক ব্যাংক আছে বা লিজিং কোম্পানিগুলো যারা আছে তাদের অনেকেরই কিন্তু সাবসিডিয়ারি কোম্পানি আছে, অ্যাজ এ ব্রোকারেজ হাউস অথবা মার্চেন্ট ব্যাংক অথবা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অথবা অনেকের সবগুলোই আছে। তো যেহেতু ক্যাপিটাল মার্কেট যখন ভাইব্রেন্ট থাকে, তাই না, টার্নওভার যখন ভালো থাকে বা ইন্ডেক্স যখন ঊর্ধ্বগতি থাকে বা ভালো থাকে, তখন দেখা যাচ্ছে যে ওই সমস্ত কোম্পানি যাদের সাবসিডিয়ারিগুলো আছে, তাই না, ওই সমস্ত কোম্পানির প্রতি কিন্তু বিনিয়োগকারীদের কিছুটা ঝোঁক আসলে তৈরি হয়। অনেকের ধারণা থাকে, একটা গুজব তৈরি হয় যে না ওই ব্রোকারেজের মাধ্যমে অথবা মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে। আমি একটু ইন্টারাপ্ট করি যে আপনার 2010-এ আপনার নিশ্চয়ই মনে আছে যে অনেকগুলো ব্রোকারেজ হাউস তার মূল ব্যাংকের চেয়েও বেশি প্রফিট করেছে, হয়েছিল, সেটাই লঙ্কা বাংলা, আলারাফা, মানে যে টপ ব্রোকার গুলো ছিল। তো সেই হিসাবটা যদি ক্যালকুলেশন করে তাহলে এখন তো এটা যদি এখন এই চিন্তা করে তাহলে গুজব কেন না? সেটা বললাম তো, সবই স্পেকুলেশন। ইনভেস্টরদের স্পেকুলেশন না, তাদের ওই সাবসিডির মাধ্যমে তারা ভালো একটা আর্ন করছে, সেটা তার মাদার কোম্পানিতে আসলে হয়তো তারা একটা ভালো তাদের একটা অ্যাকাউন্টস হবে, তখন তারা ভালো ডিভিডেন্ড দিতে পারবে। এটা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেট রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো থাকে, তাই না, মার্কেট যখন ভাইব্রেন্ট থাকে বা ইন্ডেক্স যখন ভালো থাকে বা টার্নওভার ভালো থাকে তখন দেখা যাচ্ছে ওই সমস্ত কোম্পানির মানে স্ক্রিপ্টগুলোতে আপনার ইনভেস্টরদের একটা ঝোঁক তৈরি হয়। এটাই স্বাভাবিক ব্যাপার।
যে আপনার হাই রেটে কোনো কেউ যদি কোনো শেয়ার কিনে, মানে হাই রেট বলতে রিসেন্ট টাইমের মধ্যে হাইস্ট প্রাইসে যে যদি কেউ শেয়ারে ঢুকে মানে বিনিয়োগ করে, তাহলে সেটার প্রাইস দেখা যায় যে তারপর একটা কারেকশন হয়, কিন্তু ওই কারেকশনে যে বেশিরভাগ বিনিয়োগকারীরা শেয়ারটা বিক্রি করে দেন এবং তারাই কিন্তু লুজার হন। ওই কারেকশনে যে বিক্রি করে আবার অন্য যেটা বাড়ছে সেটা কিনেন এবং দেখা যায় যে দুই দিকেই লুজার হয়। এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের জন্য আপনি যেটা বললেন এই ক্যারেক্টারটা, এই ধরনের মানে স্বভাবটা বিনিয়োগকারীদের মধ্যে গত কয়েক বছরে ছিল, যে কারণে মার্কেটটা স্থিতিশীল ছিল না। হয়তো দেখা গেল একটা শেয়ার এক্সপেক্টেড প্রাইসে তারা টার্গেট করে কিনেছে, সেই টার্গেটে গেল না, সেখানে যাওয়ার আগে শেয়ারটা ফল করলো, তখন দেখা গেল যে ফল করার পরেও প্রথম দফে বিক্রি করতে পারে না, দ্বিতীয় দফে গিয়ে বিক্রি করে দিয়েছে। এখন কিন্তু বিনিয়োগকারীদের মধ্যে সেটা নাই। এখন বিনিয়োগকারীরা শেয়ার হোল্ড করতেছে এবং হুজুগে এভাবে দাম করে বিক্রি করে দিচ্ছে না, আবার দেখা গেল একটা শেয়ার হুড় করে বাড়তেছে, সেটাতে আবার পারচেস করতেছে না শেয়ার। তারা কিন্তু তাদের মানে ডিফেন্সটা নিচ্ছে। বিনিয়োগকারীদের এখন আচরণটা আমার কাছে দেখে ভালো লাগতেছে। বিনিয়োগকারীরা তাদের ডিফেন্স নিচ্ছে ভালো মূল্যভিত্তিক শেয়ারে, যেটা এখনও বাড়ে নাই, বাড়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত শেয়ারে বিনিয়োগ করতেছে। তো এই দিক থেকে এটা বাজারের জন্য একটা শুভ লক্ষণ। ভাই একটু আগে যেটি বলছিলেন যে বাজারের হয়তো একটা শ্রেণী এই জায়গা থেকে হয়তো শেয়ার কালেক্ট করছে, যারা মুনাফা তুলে নিচ্ছেন, আবার একটা শ্রেণী করছে, কিন্তু একটি গুজব আছে বাজারে যে ফরেনাররা শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে, যদিও এর সত্যতা পাওয়া যায়নি। কিন্তু এই যে একটা গুজব, যখন বাজার নেগেটিভ থাকে তখন এই গুজবগুলোই কিন্তু সবচেয়ে বড় হয়ে যায় এবং দেখা যায় যে যারা মধ্যম মানের ইনভেস্টর তারা কিন্তু এই শেয়ারগুলো বিক্রি করে দেন, একটু সেফ সাইডে যারা থাকেন তারা কিন্তু শেয়ারগুলো বিক্রি করে দেন এবং তারপরেই কিন্তু দেখা যায় যে বড় ধরনের একটা পতন হয়। কিন্তু এখন আমরা গত কয়েকদিনের আচরণে সেটি মনে হচ্ছে না, হয়তো এখান থেকে ব্যাক করার পসিবিলিটি বেশি। কিন্তু এই গুজব থেকে বের হওয়ার উপায়টা কি? বিএসসিসি একটি আইনও করেছে, কিন্তু সেটির প্রতিফলন আমরা দেখছি। দেখেন, আমাদের মার্কেটে গুজব থাকবে। আমি বলেছি আগে স্পেকুলেশন বেসড মার্কেট, এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটটাতে এই স্পেকুলেশনটা আরও বেশি মাত্রায় আছে। তো বিনিয়োগকারী ভাইদের প্রতি আমার একটা অবশ্যই পরামর্শ যে আপনারা আসলে এই সমস্ত হুজুগ বা গুজুগে কান কম দেওয়াই ভালো, একটু মানে দীর্ঘ সময়ের জন্য মার্কেটে থাকা ভালো। বিকজ আপনি যদি দেখেন যে অনেকগুলো আপনার মানে কি বলবো কি পয়েন্টই কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটের ফেভারে। ফার্স্ট অফ অল যেটা আমি বলবো যে আমাদের এখন ব্যাংকিং চ্যানেলে প্রায় আপনার 3 লাখ কোটি টাকা ফ্রি পড়ে আছে, ইনভেস্টমেন্ট হচ্ছে না, তাই না? এই টাকাগুলো আপনার জাস্ট আমি বলবো যে অলস হয়ে আছে। তো এটা তো অলস আজীবন থাকবে না, এভাবে থাকবে না, তাই না? আস্তে আস্তে একটা ওয়ে বের হবে এবং আপনি দেখবেন যে আমাদের মার্কেটে কিন্তু আস্তে আস্তে টাকা ঢুকছে এবং ওই টাকাগুলো কিন্তু আস্তে আস্তে এখানে আসবে। এবং সঞ্চয়পত্রেও নিয়ে সরকার এখন বিব্রত। আমি সেটাই বলছিলাম, আপনি দেখেন এখন ইন্টারেস্টেড সিঙ্গেল ডিজিটে এবং কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা এটা 5-6% আছে কোনো ইয়ার ক্ষেত্রে, তাই না? আপনার সঞ্চয়পত্রের ব্যাপারটা কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু গভর্নমেন্ট কমাই দিবে বলেছে তারা, ঠিক আছে? এবং এটাও একটা ন্যাশনাল পর্যায়ে নিয়ে আসবে। তো আলটিমেট কিন্তু দেখা যাবে যে হ্যাঁ, এই আমাদের মার্কেটে কিন্তু আপনার ব্যাংকিং চ্যানেলে আরও কিন্তু আইডল এখানে টাকা থাকবে এবং তখন আলটিমেট একসময় দেখা যাবে যে ওই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিন্তু ক্যাপিটাল মার্কেটে তখন এই টাকাগুলো কিন্তু আস্তে আস্তে আসবে, তাই না? এবং গভর্নমেন্ট যদি দেশের উন্নয়ন যদি করতে চায় বা দেশকে যদি আরও ডেভেলপ করতে চায়, এই ক্যাপিটাল মার্কেটকে কাজে লাগাতেই হবে এবং এর চেয়ে বেস্ট জায়গা কিন্তু আর নাই, তাই না? সো আপনি যেটা বললেন যে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন, এটা আপনার সাথে আসলে এটা গুজবই। আমি এই জাতীয় কোনো রকম ইনফরমেশন আমি কোথাও পাইনি বা পড়িও না। এগুলো জাস্ট মার্কেটে অথবা কিছু একটা শ্রেণী উদ্দেশ্য মানে মূলকভাবে তারা ছড়ান, মানে এমন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি মনে হচ্ছে যে তার কাছে ইনফরমেশন সব আছে। এবং হ্যাঁ, সেই বললাম আমি, যারা ইনভেস্টর, যারা স্মার্ট ইনভেস্টর, যারা মার্কেটে খোঁজ খবর রাখে, তারা কিন্তু আমি দেখেছি তারা কিন্তু খুব একটা বেশি লুজার হয় না, তাই না? হ্যাঁ, অনেক ইনভেস্টর আছে তারা টেকনিক্যালি ইনভেস্ট করে, তাই না? হয়তোবা আমি আমার 10 লাখ টাকা আছে, তাই না? আমি যেটা করি, আমার কথা বলছি, আমি হয়তোবা 3টা বা 4টা স্টক পিক করি। তো দেখা গেল যে ওই 4টা স্টক থেকে 2টার দাম স্টেবল আছে অথবা বাড়ছে আর বাকি 2টার দাম পড়ে যাচ্ছে। যখন আমি দেখছি পড়ে যাচ্ছে, তখন আমি যেটা করি যে ওই শেয়ারটাকে আমি হয়তো ওই 2টা শেয়ারকে বিক্রি করে দিই, তাই না? এই কাজটা করি, তাই না? এটাকে আমরা বলি কিন্তু আবার টেকনিক্যাল ভাষায় বলি স্টপ লস। তো এই জিনিসগুলো কিন্তু অনেক যারা স্মার্ট ইনভেস্টর তারা করে এবং এইটি কিন্তু মার্কেটের আপনার একটা আমি বলবো যে একটা বিউটি, তাই না? কেউ হয়তো বা শেয়ার হোল্ড করবে, 5টা শেয়ার কিনবে, 3টা শেয়ার হোল্ড করবে, বাকি 2টা বিক্রি করে দিবে, তাই না? এবং এইভাবে কিন্তু মার্কেট চলে। তো সো এই যে আপনার ফরেন ইনভেস্টরদের যে তথ্যগুলো, এগুলো আমরা
পৃথিবীর অন্যান্য দেশের যদি দেখি, ইভেন ইন্ডিয়াতেও যদি দেখি, সেখানে কিন্তু আপনার প্রতিদিনের তথ্যটা কিন্তু দিয়ে দিচ্ছে আজকে বিদেশিরা কত লেনদেন করলো। তো সেটি আমাদের দেশে এটি কিন্তু অনেকেই এই কথা বলেছেন, আপনি জানেন। তো সেটি দিয়ে দিলে কি হয়, আজকে 1100 কোটি টাকার টার্নওভার হলো ডিএসসিতে, এতে ফরেন ইনভেস্টরদের টার্নওভার ছিল 70 কোটি টাকা। এটি দিয়ে দিলে কিন্তু মানে এই ইনফরমেশনটা পেলো, আরো ইনফরমেশন আমরা কেন এটা দিয়ে দেওয়া কিন্তু খারাপ না, তাই না? কারণ ইনফরমেশন ডেসিমিনেশন এটা সবার জন্যই কিন্তু একই সময়ে হওয়া উচিত। দেখা গেলো যে কিছু কিছু লোকজন তারা হয়তো বা ওই প্রপার ইনফরমেশনটা পাচ্ছে, তাই না, আবার মেজরিটি পাচ্ছে না। তো এটা কিন্তু মার্কেটের যে আমরা যে বলি ইফিশিয়েন্ট মার্কেট, তাই না, সে মার্কেটের জন্য কিন্তু এটা আসলে ঠিক না। তো ইনফরমেশন সবার জন্য একই সময়ে আসা প্রযোজ্য বা জানা প্রযোজ্য, যেটাকে আমরা প্রপার ইনফরমেশন ডেসিমিনেশন বলি, এটা হওয়া উচিত। এবং যদি স্কোপ থাকে সেটা যদি হয়, দ্যাটস গুড, মার্কেটের জন্য ভালো, ইনভেস্টরের জন্য ভালো। বিষয়টা হচ্ছে যে আপনি যে পজিশনে আছেন, মানে আপনার উদ্যোগ নিলেই হয়। এখন আপনি বলছেন হওয়া উচিত, তাহলে করবেটা কি? এখানে আমি বলি আপনাকে, ইটস ভেরি ইজি। এটা ধরেন যে আপনারা মিডিয়া যারা আছেন, যারা মিডিয়াতে আছেন, তাদের জন্য আরো ভেরি ইজি, তাই না? এবং আপনি ইনফরমেশনটা খুব সহজেই পেয়ে যাবেন কিন্তু, এবং সেটা স্টক এক্সচেঞ্জ থেকে ইনফরমেশনটা কোনো বিষয় না। আজকে ফরেনাররা কত বাই করলো, কত সেল করলো, এটা কিন্তু আপনার দিনের শুরুতে কিন্তু আপনি আপনার স্ক্রিনে দিয়ে দিতে পারেন। যে আজকে ফরেনাররা এই পরিমাণ বাই করেছে, এই পরিমাণ সেল করেছে, ইনস্টিটিউশনাল বাই হয়েছে এত, সেল হয়েছে এত, সাধারণ বিনিয়োগকারীদের বাই হয়েছে এত, সেল হয়েছে এত। এটা তো আপনার মানে মিডিয়ার কাজ আসলে। তারা চাইলে কিন্তু নিতে পারে, এটা চাইলে নিতে পারে, কিন্তু দিচ্ছে না। তো দিবে, হয়তো আমি চাচ্ছি না, অন্য কেউ চাচ্ছে, কিন্তু দিচ্ছে না। হয়তোবা আপনি প্রপার ওয়েতে চাচ্ছেন না, সেই জন্য পাচ্ছেন না, অনেকে পাচ্ছে। জি, এখন বাজারে যে অবস্থা, নতুন যে বিনিয়োগ আসছে, তো তারা কোন সেক্টরে বিনিয়োগ করছে সেইটা দেখে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে চায়, এরকম একটা ধারণা অনেকের আছে। কিন্তু যারা স্মার্ট বিনিয়োগকারী তারা হয়তো কোম্পানি দেখে, ইন্ডেক্স দেখে না। কিন্তু আমাদের এখানের যে এই বিনিয়োগকারীদের যে মন মানসিকতা অনেকের চেঞ্জ হচ্ছে। তা আপনার কি ধারণা যে ইন্ডেক্সটা ইম্পর্টেন্ট নাকি এই কোম্পানিটা ইম্পর্টেন্ট? সে কি ওই কোম্পানি শেয়ার কিনছে না কোম্পানি কিনছে? এখানে পুঁজিবাজারে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার। পুঁজিবাজারে যেমন পুঁজিটা একটা বড় হাতিয়ার, পুঁজিবাজারে ব্যাকআপ পুঁজি আরও বড় সাপোর্ট দিতে পারে। এর থেকেও আর একটা বড় হাতিয়ার যেটা আমরা ইউজ করতে পারি সেটা হলো যে ধৈর্য। পুঁজিবাজারে যে সমস্ত লোকজন যত বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে, আজকে এই পুঁজিবাজারে তত বেশি বেনিফিট। আমি 900 টাকা সিবিওর দাম ছিল, এটা তো ধরেন 700 টাকায় কিনে যে ধৈর্য ধরছে, সিবিও ইজ নট এক্সাম্পল অফ ফর দিস কোম্পানি মার্কেট। সিবিও ইজ নট এক্সাম্পল ফর দিস কোম্পানি। সিবিও ইজ এক্সেপশনাল। আসলে আপনার মনে আছে ওই সময় টপ 10 এ টপ 5 এ সিবিও সিবিও ইজ এ মানে রেয়ার এক্সাম্পল অফ দা মানে মার্কেট। তো আমার এখানে কিছু মানে বিনিয়োগকারীদের আচরণ বলি। আমি এমন কিছু বিনিয়োগকারী দেখছি যারা একটা শেয়ারে ভালো মূল্যবর্তের শেয়ারে কিনে রেখে চুপচাপ বসে আছে। আমি আমার বিনিয়োগকারীদেরকে একটা অ্যাডভাইস করি সব সময়, আপনি অত বেশি টার্নওভার করে আমাকে কমিশন দেওয়া দরকার নাই। আপনি আপনার নিজের জন্য ব্যবসা করুন, আপনি এমন খাতে বিনিয়োগ করেন, বুঝে শুনে বিনিয়োগ করেন যেখান থেকে আপনি ভালো একটা রিটার্ন পেতে পারেন, এবং আপনি ধৈর্য ধরুন। আপনি আপনার একটা ব্যাকআপ সাপোর্ট রাখেন। আপনি সমস্ত পুঁজি একটা শেয়ারের পিছনে বিনিয়োগ করা দরকার নাই। সেই শেয়ারটা আজকে আপনি যে দামে কিনবেন সেখান থেকে একটু বাড়তেও পারে, কমতেও পারে। আপনি রিস্কটাকে ডাইভারসিফিকেশন করবেন। আপনি একটা ব্রোকারেজ হাউসের সিইও, আপনি যেটি বললেন যে আপনি আপনার ইনভেস্টরদের যে কথা বলেন যে আমাকে বেশি কমিশন দেওয়ার কথা না, কিন্তু আমি আপনার টপ 10 এর যদি 10টা হাউসের কথা বলি বা টপ 20 হাউসের কথা বলি, অনেক ট্রেডারের চাকরি চলে গেছে তার টার্নওভার কমে। আমি আমার কোনো ট্রেডারকে কখনো বলি না যে তুমি টার্নওভার বাড়াইতে হবে। আমি তো তাদেরকে একটাই কথা বলি, তুমি বিনিয়োগকারী বাড়াও, মার্কেট লোকজনকে সচেতন করাও, নতুন নতুন বিনিয়োগকারী নিয়ে আসো। আমি এর আগেও আপনার মিডিয়ার মাধ্যমে কিছু আমি নিবেদন রাখছিলাম যে প্রান্তিক বিনিয়োগকারীদের সংখ্যা বাড়াইতে হবে, সাধারণ বিনিয়োগকারীদের সংখ্যা বাড়াইতে হবে, আমাদের ক্যাপিটাল মার্কেটকে রুরালে নিয়ে যেতে হবে। আমাদের টোটাল ইকোনমি অনেক বড় হয়েছে, আমাদের পুঁজিবাজারে টার্নওভার অত বড় হয় নাই। পুঁজিবাজার টার্নওভার এখন ক্ষুদ্র টার্নওভার, ইভেন একটা মোবাইল কোম্পানির ট্রানজ্যাকশনের থেকেও কোনো অংশে কম। তো সেক্ষেত্রে পুঁজিবাজারে আজকে অনেক ছোট ছোট ক্ষুদ্র বিনিয়োগকারী আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে আমরা মার্কেটে নিয়ে আসতে পারি। আপনার একটা দেশের অর্থনৈতিক গতিশীলতার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে পুঁজিবাজার। আমাদের দেশে আমরা বলে যাচ্ছে যে আমাদের অর্থনীতিতে অনেক পজিটিভ দিক আছে, অর্থনীতির প্রত্যেকটা সূচক পজিটিভ, কিন্তু সূচক যত পজিটিভ হোক, যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক, আমাদের ডেভেলপমেন্টের অনেক জায়গা এখনও রয়ে গেছে। আমাদের এই যে আরও যে সমস্ত জায়গাগুলো ডেভেলপমেন্টের রয়ে গেছে সেগুলো আমরা শুধু ফরেন ফান্ডের উপর ডিপেন্ড করলে চলবে না, আমরা শুধু ব্যাংকের ফান্ডের উপর ডিপেন্ড করলে চলবে না। আমরা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীগুলো যদি আমাদের বৃহৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে নিয়ে আসতে হয়, তাহলে আমাদের এই পুঁজিবাজারের মাধ্যমে আসতে হবে। টোটাল ইকোনমিক গ্রোথটা
ডিপেন্ড করবে এই পুঁজিবাজারের উপর। আপনার পুঁজিবাজার আনতে হলে যেটা আমি আপনাকে বললাম যে শুধু টার্নওভারের উপর ডিপেন্ড করতে হবে না, টার্নওভার বাড়ানোর জন্য আপনার নতুন বিনিয়োগকারী নিয়ে আসতে হবে। বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য এই মার্কেটের উপর ডিপেন্ড করতে হবে। একটু শেষ করি, এই মার্কেটের উপর ডিপেন্ড করতে হবে। এই জন্য একটা পলিসি আসা দরকার, আমরা আমাদের নতুন বিনিয়োগকারী বাড়াইতে পারি কীভাবে, আমাদের টার্নওভার আদার ওয়েতে কীভাবে বাড়াইতে পারি, আমাদের আদার্স কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে পারি কিনা এই মার্কেটে। আমরা শুধু একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। তো এইভাবে একটু ডাইভার্সিফিকেশন, বিজনেস ডাইভার্সিফিকেশন, নতুন চিন্তা ভাবনা দরকার হলে হবে না। জহির ভাই, আপনারা যখন এই ব্রোকার্স অ্যাসোসিয়েশন দায়িত্ব নেন, আপনারা একটা কথা সবাই বলেছিলেন, সেটি হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন ভালো কোম্পানি নিয়ে আসা, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি। এখন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর ব্যাপারে এসএসসি চেয়ারম্যান, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীর সামনেই বলেছেন যে এটি একটু পদক্ষেপ নেওয়ার ব্যাপার। কিন্তু ডিএসসি যে কাজটা করে বা সিএসসি যে কাজটা করে, তারা মুখে বলে কিন্তু কাজে তারা বিভিন্ন কোম্পানির কাছে যায় না, আমার কাছে যতটুকু তথ্য। কিন্তু আপনারাও কিন্তু মুখেই বলছেন আপনারা কিন্তু দৃশ্যমান কিছুই করতে পারেন নাই। তাহলে এটি কি মানে বাধাটা কোথায়? শোনেন, মানে এটি আপনাকে ব্যক্তিগতভাবে বলছি না, ব্রোকার্স অ্যাসোসিয়েশন সবাইকে বলছি না। আসলে মার্কেটে আমরাও যেটা চাই যে ভালো কোম্পানি লিস্টেড হোক, তাই না? কারণ ক্যাপিটাল মার্কেটে প্রাণ যদি আপনি ধরে রাখতে চান এবং টার্নওভার যদি বাড়াতে চান, ইনভেস্টরকে যদি আনতে চান, এই সবগুলোর পিছনে মূলে কিন্তু আপনার একটাই ভালো জিনিস দরকার, সেটা হলো যে ভালো কোম্পানিকে এই মার্কেটে লিস্টেড করা, তাই না? আর উনি যেটা, নাসির ভাই যেটা বলেছে যে আরও বিভিন্ন প্রোডাক্ট, আমরা শুধুমাত্র ইকুইটি বেসড মার্কেট এখন আছি, এর বাইরে যদি আমরা অন্যান্য কিছু প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট যদি মার্কেটে আনতে পারি, তাহলে এখানে আবার নতুন একদল আবার বিনিয়োগকারী এখানে আসবে, যারা ওই প্রোডাক্টটা বুঝে তারা আবার দেখবেন যে ওখানটাতে ইনভেস্ট করবে, অথবা বন্ডে তখন দেখবেন অনেকে আগ্রহ প্রকাশ করবে, বা ডেরিভেটিভস মার্কেটে অনেকে আগ্রহ প্রকাশ করবে, তখন আবার লেনদেনের গতি বা আগ্রহ তখন কিন্তু অনেকখানি বেড়ে যাবে। তো হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, ব্রোকার্স অ্যাসোসিয়েশন কিন্তু আমাদের কিন্তু একটা ডেভেলপমেন্ট কমিটি আছে, মার্কেট ডেভেলপমেন্ট কমিটি, এবং সেই বিষয়ে আমরা মিটিংও করেছি, এবং আমরা যে একদম বসে আছি তা না। আসলে বেসিক্যালি এখানে আমি বলি মূল দায়িত্বটা কার? মূল দায়িত্বটা কিন্তু আপনার এখানে এক্সচেঞ্জের যেমন আছে, পাশাপাশি যারা এখানে মার্চেন্ট ব্যাংকার যারা, ঠিক আছে, তার ইস্যু ম্যানেজার যারা, তাদের কিন্তু একটা মেইন দায়িত্ব আছে, তাই না? তারাই কিন্তু মানে মার্কেটে কিন্তু ভালো শেয়ার কিন্তু তারা যোগান দিতে হবে, এবং তারা বিভিন্ন মার্কেটিং করতে হবে, তারা বিভিন্ন কোম্পানিতে যাবে, তাই না? গিয়ে বুঝাইতে হবে যে আমাদের এখন আইপি পলিসিটা এরকম, আগে সেরকম ছিল, এখন অনেক কিছু রিল্যাক্স হয়েছে, এবং আপনি যখন মার্কেটে আসেন এই বেনিফিট পাবেন, এই ওয়েতে আমাদের এখন লিস্টিং হয়। তো আমার তো মনে হচ্ছে কাজ কিছু যে হচ্ছে না তা না, কিছু কোম্পানি কিন্তু পাইপলাইনে আছে, এবং আমার তো মনে হয় যে এই মাসে বা নেক্সট মান্থে ভালো ভালো কিছু কোম্পানি হয়তো বা পারমিশনও পেয়ে আসবে। এবং আমি যেটা চাচ্ছি, আপনি যেটা বলেছেন মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং সরকারি কিছু শেয়ার, বিদ্যুৎ খাতের অনেক বড় বড় কোম্পানি কিন্তু আছে, গভর্নমেন্ট কোম্পানি আছে, যেগুলো কিন্তু গভর্নমেন্ট চাইলে কিন্তু এখান থেকে ফান্ড তারা নিতে পারে ওই কোম্পানিকে লিস্টেড করার মাধ্যমে। তো এটা আসলে আমি যদি বলি, তাই না, আমরা ফোরাম থেকে, অ্যাসোসিয়েশন থেকে বলেছি কিন্তু আমরা, এবং এইটা নিয়ে আমরা অর্থমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, এবং উনি বলেছেন যে কাজ হচ্ছে। এখন কোন পর্যায়ে আছে সেটা হলো এখন জানার বিষয়, বা সময়ের ব্যাপার বলে দিবে যে কি অবস্থায় আছে, এবং আমার ধারণা কিছু কোম্পানি সামনে গভর্নমেন্ট কিছু কোম্পানি লিস্টেড হবে। আমার একটা বিষয় আছে যে রবির কথা আমরা শুনেছি, যখন তারা দুটো একীভূত হয়, তারপরে রবি বাজারে আসার কথা, এবং যেটা শুনছি তারা প্লেসমেন্ট হয়তো ছাড়ার একটা বিষয় আছে। তো এই বিষয়ে যে রবিকে তাড়াতাড়ি কিভাবে নিয়ে আসা যায়, বর্তমান যে আইন আছে যে আবেদন করলো 2 বছর পরে থাকলো, সেই জায়গা থেকে রবিকে কিভাবে নিয়ে আসার কোনো বিষয় না। এখন ওই কোম্পানি যদি নিজের প্রিপারেশন যদি না থাকে, ওই কোম্পানি যদি প্রফিটেবল যদি না থাকে, তাই না, সেই কোম্পানি যদি মার্কেটে আসে, এটাও কিন্তু বিনিয়োগকারীর জন্য এখানে তখন একটা বোঝা হয়ে যাবে। এবং একটা কোম্পানি, ভালো কোম্পানিকে আনতে হবে, প্রফিটেবল কোম্পানি, হ্যাঁ, এবং তার গ্রোথ আছে, সেরকম কোম্পানি যদি মার্কেটে যদি লিস্টেড হয়, সেটা কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটের জন্য ভালো। আপনার একটা পারফরমেন্স ভালো করছে না, হয়তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তাকে আমি জোর করে লিস্টেড করাই দিলাম, এটা কিন্তু মার্কেটের জন্য ভালো হবে না, তাই না? একটা ব্যাড সাইন বা সিগন্যাল তখন চলে যাবে। ওকে, রবি এখন তারা মার্জার হয়েছে এয়ারটেলের সাথে, ইটস এ ভেরি বিগ কোম্পানি। যদিও আমি দেখলাম যে তারা এই লাস্ট ইয়ারটা তারা বেশ লোকসান দিয়েছে, হয়তো মার্জারের কারণে হয়েছে। তো আমার যেহেতু তারা এই বছরই লাস্ট ইয়ারে মার্জার তারা করেছে, আমার মনে হয় তাদের একটু সময় লাগবে, হ্যাঁ, তাদের আবার রিস্ট্রাকচারিং করতে হবে এখানে, তাই না, এবং ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন পলিসি তারা নেবে, সময় লাগবে। সময় দিলে আস্তে আস্তে আমার মনে হয় যে নট অনলি রবি, এর বাইরেও কিন্তু অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আছে। আপনি শুধু রবির কথা কেন বলছেন? আরও আছে না,
হ্যাঁ, বিদেশি কোম্পানি ব্যবসা করছে এখানে, অনেকেই আছে, কিন্তু অনেক আছে, নাম বললে শেষ হবে না, অনেক আছে। তা আমরা আসলে বেসিক্যালি এখানে কিন্তু ইনিশিয়েটিভটা কিন্তু সরকারের তরফ থেকে নিতে হবে এবং ওদেরকে এমন কিছু রুলস রেগুলেশনের মধ্যে আনতে হবে, বেঁধে দিতে হবে যে তোমাকে মার্কেটে লিস্টেড হতে হবে। কিন্তু মাল্টিন্যাশনালগুলোর ব্যাপারে যে রুলস আছে সেগুলো ওদেরকে আরো ছাড় দেওয়া হচ্ছে, আপনি জানেন নিশ্চয়ই। না তাহলে এটা তো আমরা কি করব বলেন, তাই না? এই কাজটা তো সরকারকে করতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে না, মানে আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদের মধ্যেও মাল্টিনেশনাল কোম্পানিগুলো যে তারা যে আর্ন করছে, প্রফিট করছে, সেই প্রফিটটা সাধারণ জনগণও পাক এবং সেই জন্য গভর্নমেন্টকে উদ্যোগী হইতে হবে। একটি ধারণা যে মানে এখানে লিস্টেড হলে সাধারণ মানুষ যেটা মনে করে, এখানে যদি একটি কোম্পানি ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হয় তাহলে কি হয়, পরিবর্তনটা কিন্তু যে মাল্টিন্যাশনালগুলো কোম্পানিগুলো আপনি দেখেন আজকে গ্লাসকো আপনার 53 টাকা ইপিএস দেখে সে কিন্তু 50 টাকা দিয়ে দিচ্ছে, 500% ডিভিডেন্ড দিয়ে দিচ্ছে, মানে যা আছে ক্যাশ কিন্তু সব নিয়ে যাচ্ছে। তো এখানে লিস্টেড হলে তো ওই টাকাটা দেশেই থাকছে। আমি যেটা আগেও বলছি, একটা ফোন আছে, ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বললে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি জাকির বলছিলাম কুকরিয়া থেকে, ফরিদপুর। জি বলুন। জি, ওই ওটিসিতে অনেক দিন ধরে অনেক কোম্পানি আটকে আছে যার ডিভিডেন্ড দিছে, অনেক কোম্পানি ভালো ডিভিডেন্ড দিছে। এখন এদের মেইন মার্কেটে আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? জি ধন্যবাদ আপনাকে, নাসির ভাই যে জায়গায় ছিলেন। আচ্ছা, আমরা যে জায়গায় ওনার কোশ্চেন আনসারটা দিই, এটা ওটিসি মার্কেটের ব্যাপারটা অ্যাবসলিউটলি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আসলে আমলাতান্ত্রিক জটিলতা সব জায়গায় আছে। আমি যেটা আগেও বলেছি, যেটা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ সহ প্রত্যেকের একটা মার্কেটিং ইউনিট থাকা দরকার। কেন মার্কেটিং ইউনিট থাকবে? বড় বড় কোম্পানিগুলো, বিদেশি কোম্পানিগুলো, আপনি এমন অনেকগুলো কোম্পানি আছে যেগুলো যে সমস্ত কোম্পানিগুলোর পণ্য আপনার সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত আপনাকে ব্যবহার করতে হয়, সেইগুলোর কোম্পানির উপর আমার একটা দাবি আছে। আমার দেশের পাবলিকের কাছে সেই কোম্পানির শেয়ার থাকবে না কেন? পৃথিবীর অন্যান্য দেশে এই সমস্ত কোম্পানিগুলো পাবলিক লিস্টেড, আমাদের দেশে হবে না কেন? আপনাদের দেশে হবে না সেই কোম্পানি, আপনি যদি দেশের সবচেয়ে বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির কথা বলেন, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী সামনেই ওখানের সিইও বলেছেন যে আমরা লিস্টেড হব না। না, কেন হবে না? হাউ ডেয়ার, তারা কীভাবে এই সাহস দেখায়? আমাদের দেশে এত দুর্বল কোনো দেশ না এখন, এটা তলাবিহীন জুটি কোনো না। আমাদের দেশ পৃথিবীর অনেক দেশের থেকে স্বয়ংসম্পূর্ণ দেশ। আমি এর আগে বলেছিলাম, পৃথিবীর এতগুলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে স্বয়ংসম্পূর্ণ দেশ আর কোনো দেশ পাবেন না আপনি। কৃষিতে স্বয়ংসম্পূর্ণ দেশ আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না। আমরা এত দুর্বল দেশ না। আমাদের সরকার ফোর্স করতে পারে আমাদের এখানে ক্যাপিটাল মার্কেট এনলিস্টমেন্টের জন্য বিভিন্ন বড় বড় বিদেশি কোম্পানিগুলোকে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে। তো এটার জন্য কি করতে হবে? পাশাপাশি উদ্যোগ তো নিতে হবে। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ সহ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যদি একটা ইনিশিয়েটিভ নেয়, গভর্নমেন্ট ডেফিনেটলি এখানে সাপোর্ট দিবে। গভর্নমেন্টের এখন অনেক ভালো ভালো ইনিশিয়েটিভ নিছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, দেশের ডেভেলপমেন্টের জন্য, পাবলিক ইন্টারেস্টের জন্য নিছে। তো এটা একটা পাবলিক ইন্টারেস্ট, অনেক বড় পাবলিক ইন্টারেস্ট। এটা লুক আফটার করার জন্য সরকারের দায়িত্ব, সরকার এটা ইনিশিয়েটিভ নেবে। কিন্তু এই ইনিশিয়েটিভটা প্রথম তো আসতে হবে যে জায়গা থেকে আসতে হবে, তো সেখানে তো নাই। সেখানে একটা মার্কেটিং ইউনিট থাকা দরকার। এর আগেও আমি বলছিলাম ডিবিএ কী করতে পারে, ডিবিএ একটা রিকমেন্ডেশন দিতে পারে ঢাকা স্টক এক্সচেঞ্জকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে রিকোয়েস্ট রাখতে পারে যে আমরা মনে করতেছেন কি ক্যাপিটাল মার্কেটকে স্থিতিশীল রাখার জন্য, ক্যাপিটাল মার্কেটকে আরও বড় করার জন্য এই কোম্পানিগুলো মার্কেটে আসা উচিত। এখন গরজটা কাদের? গরজটা হলো যে আমরা ক্যাপিটাল মার্কেটের সাথে যারা জড়িত আছে তাদের। ওই কোম্পানির এত দরকার নেই। কোম্পানি তার শেয়ার বিক্রি করে শেয়ারের ডিভিডেন্ড অন্যদেরকে দেওয়ার প্রয়োজন মনে করতেছে না। এখন যাদের প্রয়োজন দরকার তাদেরকে ইনিশিয়েটিভটা নিতে হবে। এখন অনেকগুলো এর উল্টা দিকটাও আছে, অনেকগুলো বড় বড় কোম্পানি মার্কেটে আসার জন্য ধন্যবাদ দিতেছে। কারণ হলো যে তাদের অবস্থা ভালো না। তাদের এই কিছু কিছু টেন্ডেন্সি হলো এই মার্কেট থেকে এসে একটা পুঁজি সংগ্রহ করে ব্যাংকের লাইবিলিটি শোধ করা, নিজেদেরকে অবস্থাটা খুব করুণ অবস্থা থেকে একটা ভাইব্রেন্ট অবস্থায় নিয়ে আসা। তারা লবিং করবে তাদের কোম্পানিগুলোকে কীভাবে মার্কেটে নিয়ে আসা যায়, পাশাপাশি সেগুলোকে কীভাবে প্রোটেক্ট করে ভালো মূল্যভিত্তিক কোম্পানিগুলো নিয়ে কীভাবে কাজ করা যায়, এইগুলো নিয়ে আমরা যারা এই মার্কেটের সাথে জড়িত আছে তারা কাজ করতে হবে। এবং এই সমস্ত কোম্পানির পাশাপাশি বড় বড় কোম্পানি যেগুলো এখনও লিস্টেড হয় নাই, পৃথিবীর অন্যান্য দেশে তারা অপারেশন আছে এবং ওইখানকার ক্যাপিটাল মার্কেট এনলিস্টমেন্ট আমাদের দেশেও সেটা হতে হবে। সেই কাজটা করতে হবে। ডিবিএকে এটা ইনিশিয়েটিভ নিতে হবে, মার্চেন্ট ব্যাংকে ইনিশিয়েটিভ নিতে হবে, ডিএসসিকে ইনিশিয়েটিভ নিতে হবে, সিএসসিকে নিতে হবে, পাশাপাশি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাপোর্ট থাকতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের এই কোম্পানি, আমাদের এখানে শুধু বিনিয়োগকারীরা আসলে যে মার্কেট বড় হবে যে তা না, বিনিয়োগকারীরাও যে শেয়ারটা কেনার জন্য সাপ্লাই ডিমান্ডের একটা সমন্বয় থাকতে হবে। আচ্ছা, আপনি একজন বিনিয়োগকারী বলেছিলেন ওটিসি মার্কেটের কথা। তো আমরা লাস্ট আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনার নতুন বোর্ড এসেছে।
এবং নতুন আমাদের একজন চেয়ারম্যান সাহেব এসেছেন এবং মানে উনি খুবই ডাইনামিক পারসন এবং ওনার সাথে আমরা লাস্ট 2-3 দিন আগে আমরা বসেছিলাম ডিবিএ থেকে প্লাস আরও অনেক স্টেক হোল্ডার ছিলেন, ব্রোকাররা ছিলেন এবং সেখানে কিন্তু চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন যে তারা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছেন এবং সেখানে তারা যেটা বলেছে যে আপনার ওটিসি মার্কেটের ব্যাপারে, এটা কিন্তু আমাদের এখন অ্যানালগ মার্কেট, কিন্তু এই মার্কেট আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা কিন্তু অনেকদিন আগে থেকে বলেছিলাম যে এই মার্কেটটাকে আপনার ডিজিটাল করেন এবং আমাদের যে মূল মার্কেট সেই মূল মার্কেটের পাশে যদি আমরা একটা ওটিসি ডিজিটাল মার্কেট যদি করি তাহলে অনেকে দেখতে পারবে যে ওই ওটিসি ওই শেয়ার প্রাইসটা কতটুকু, কী অবস্থা আছে, কী পরিমাণ সেল হলো বা কী পরিমাণ বাই হলো, এটা বুঝতে পারবে। তো সেই ব্যাপারে আমার মনে হয় যে উদ্যোগ নেওয়া শুরু হয়েছে এবং আলটিমেট কাজ হবে। পাশাপাশি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে আমাদের আরেকটা বোর্ড হচ্ছে এসএমই বোর্ড এবং যেটা হবে হয়তোবা ওটিসি থেকে ফার্স্টে হয়তো এসএমই বোর্ডে যাবে, সেখান থেকে যদি মূল মার্কেট আসতে চায় সেটাও সম্ভব। এবং এসএমই বোর্ড হলে যেটা হবে আপনার এখানে অনেক আপনার ভেঞ্চার ক্যাপিটালের অনেক ছোটো ছোটো আইটি কোম্পানিগুলো থাকে বা অনেক ছোটো কোম্পানি যারা ধরেন যে ফান্ড রেইজ করতে চায় এবং তারা মার্কেটে লিস্টেড হতে চায়, তারা কিন্তু তখন এসএমই মার্কেটের মাধ্যমে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা কিন্তু লিস্টেড হতে পারবে এবং তাদের পারফরমেন্স যদি ভালো হয় তখন তারা এসএমই প্ল্যাটফর্ম থেকে তারা আবার মূল প্ল্যাটফর্মে আসতে পারবে। এবং এই 3টা কাজ আমার মনে হয় যে হবে। আপনার ওই ওটিসি মার্কেটকে ডিজিটালাইজ করার কাজ শুরু হয়েছে, এসএমই প্ল্যাটফর্মটা হচ্ছে। হ্যাঁ, এই ওটিসি মার্কেটটা কবে নাগাদ হতে পারে যদি আপনি সম্ভব একটা তারিখ বলেন? কারণ ওটিসি মার্কেটে একটি কোম্পানির কথা আমি বলি যে বাজারে সেটার বাই সেল কিছুই হচ্ছে না, বায়ার নাই, সেলার নাই, কিন্তু সেটির এই যে কার মার্কেট বলে কাগজে বাজারে 30 টাকা না 50 টাকা এরকম প্রাইস, আমি এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, কিন্তু সেটি 560 টাকা পর্যন্ত লেনদেন হয়েছে সর্বশেষ, এখন সেটি 1000 টাকায় কেনাবেচা হচ্ছে। আচ্ছা, যাই হোক, সেই বললাম তো, এটা তো এখন আমার সামনে এটা মানে দৃশ্যমান না, আমি দেখতে পাচ্ছি না, ঠিক না? তো এই ব্যবস্থাই হচ্ছে, ডিজিটাল হবে এটা। এবং আচ্ছা, বেসিক্যালি একটা জিনিস কি, ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে আসবে কি আসবে না, এটা কিন্তু ওই মানে উদ্যোক্তা যারা বা মালিক যারা, তাদেরও যেমন দায়িত্ব আছে, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন তো করতে হবে এসসিসিকে, তাদের বলতে হবে যে আমরা মূল মার্কেটে আসতে চাই। হ্যাঁ, তখন এসসিসি যদি বিভিন্নভাবে, আপনি দেখেন যে ওই অনেকগুলো কোম্পানি কিন্তু প্রতি বছর মুনাফা করছে, তারা ডিভিডেন্ড দিচ্ছে না। আচ্ছা, এইখানে কিছু করার নেই না, মুনাফা করলেই ডিভিডেন্ড দিতে হবে এমনটা কিন্তু আসলে কোম্পানি যখন লিস্টেড হয় তখনও সে সেরকম শর্ত দেয়নি, বা কোম্পানি করার সময় এমন কোনো শর্ত থাকে না। হয়তো বা সে এখন দিচ্ছে না, সেই মুনাফা তো তার আছে, দিবে হয়তো ভবিষ্যতে দিবে, তাই না? অবশ্যই তাকে দিতে হবে মুনাফা, যদি তার যদি জমা থাকে তার অ্যাকাউন্টে, তাকে মুনাফা দিয়ে যেতে হবে, তাই না? কারণ ওই যখন ওই কোম্পানি গুটাবে, হ্যাঁ, আলটিমেট তো সেই মুনাফা কারা পাবে? শেয়ারহোল্ডাররাই পাবে। আইন অনুযায়ী তাই পাবে, কিন্তু আমাদের দেশে সেটি হয় না। ওই হয়তো মুনাফা তারা ফার্দার এক্সপেনশনের জন্য হয়তো রিজার্ভে নিয়ে যাচ্ছে, ফার্দার এক্সপেনশন করার জন্য, এটা দেখতে হবে। কিন্তু মুনাফা হলে যে মানে আমি তো মনে করি ডিভিডেন্ড দেওয়া উচিত, এটা একটা নৈতিক দায়িত্ব। কারণ আমি যে আজকে যে শেয়ার কিনতেছি, এটা আমি তো বলবো যে শেয়ার না কিনে আমি একটা কোম্পানির অংশীদার হচ্ছে। নাসির ভাই, এই যে আজকে কোনো একটি শেয়ারের দাম ধরেন 22 টাকা, সেটি 23 টাকা বা 24 টাকা হলো, ডিএসসি থেকে একটা চিঠি দিল বা সিএসসিও এখন এটা করছে যে কোম্পানির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা দাম বাড়ার, কিন্তু এই যে কোম্পানিটা মুনাফা করলো, ডিভিডেন্ড দিল না, ওটিসি মার্কেটে পড়ে আছে বছরের পর বছর, তাকে একটা চিঠি দেয়া যায় না যে তুমি মুনাফা করলা, তুমি এখন আবেদনও করছো না, শুধু ডিএসসি সিএসসি এর দায়িত্ব হচ্ছে কোন শেয়ারের দাম বাড়লে একটা তদন্ত কমিটি এটা দিচ্ছে না তা না। রিসেন্টলি আপনি কিছু আমি কোম্পানি যেমন সিনো বাংলার একটা কথা, ভালো কোম্পানি, ভালো শেয়ার, একদম শেষের দিকে আপনার ভালো ডিভিডেন্ড দেওয়ার কথা ছিল, তারা ভালো প্রফিট করছে, ডিভিডেন্ড দেয়। তাদের যুক্তি হলো যে কি, আমরা আমাদের শেয়ারহোল্ডারদের বেটার প্রসপেক্টে, বেটার ফিউচারের জন্য আমরা ডিভিডেন্ড দিই না, আমরা কোম্পানি এক্সপান্ড করছি, আমরা ভবিষ্যতে আরও ভালো ডিভিডেন্ড দিব বলে। তো এটা কোম্পানি এই ডিভিডেন্ড না দেওয়াটাও কিন্তু শেয়ারহোল্ডারদের স্বার্থে, বুঝছেন? আসলে কতটুকু শেয়ারহোল্ডারদের স্বার্থে কতটুকু এটা তো কোম্পানিগুলো করে, আমরা সেটি নিয়ে প্রশ্ন, উই ক্যানট রিড देयर মাইন্ড, বাট আমরা যে সমস্ত কাগজে কলমে যে সমস্ত ইনফরমেশন পাই সেগুলো গ্রোথ করতে পারি। কিন্তু এই যে কিছু কিছু অনেক সময় শেয়ার হোল্ডারদের সাথে তারা ডিভিডেন্ডটা দিচ্ছে না, এই কলম শেয়ার দিয়ে আমি শেয়ার ফার্দার এই টাকাটা আমি ফার্দার ইনভেস্টমেন্টে নিয়ে যেতে পারি, আমি কোম্পানির প্রোডাক্ট বাড়াইতে পারি, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন যেতে পারি, ফিউচারে আমি হয়তো এর ভালো ডিভিডেন্ড দিয়ে আমি মানে আমাদের শেয়ার হোল্ডারদের রিকোয়ারমেন্ট আমি পোষায় দেবো। একদম শেষ পর্যায়ে যদি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বলেন, আজকে প্রথম দিন বাজারের। হ্যাঁ, বিনিয়োগকারী ভাইদের প্রতি তো একটাই কথা যে গুজবে কান না দেওয়াই ভালো, এবং একটু দীর্ঘমেয়াদী মানে সময়ের জন্য যদি আপনি শেয়ারে যদি থাকেন তাহলে আপনার হয়তো বা ভবিষ্যৎ ভালো। মানে সেই দীর্ঘমেয়াদী করে আপনার শেয়ার কেনাবেচা করা, হ্যাঁ, দীর্ঘমেয়াদী মানে আপনার সেটা 6 মাস হতে পারে,
বা 1 বছর হতে পারে বা আরো বেশিও কিন্তু সময়ের সমস্যা জন্য আপনি হচ্ছে যে করতে পারেন। এই যে দীর্ঘমেয়াদী ফান্ডামেন্টাল শেয়ার কিন্তু এখন ফান্ডামেন্টাল কোনটা সেটাই তো বুঝে পায় না। ফান্ডামেন্টাল আসলে বেসিক্যালি এই শব্দটার সাথে আমি অতটা মানে একমতই না। বেসিক্যালি কথা হলো যে আপনি এমন একটা কোম্পানির শেয়ার কিনবেন যে কোম্পানি সম্পর্কে আপনি ভালো জানেন, ঠিক আছে, যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, ওই কোম্পানির যারা এখানে ম্যানেজমেন্টে যারা আছে তারা যদি ভালো লোক যদি থাকে বা ভালো লোক যদি হয়, এবং সেই কোম্পানির যারা এখানে যারা বোর্ডে যারা আছেন তারা কেমন, এবং কোম্পানির প্রিভিয়াস পারফরমেন্সগুলো কেমন, তারা কি করেছে, এই বিষয়গুলো দেখে যদি যে কোনো বিনিয়োগকারী যদি যে কোনো একটা স্টকে যদি একটু দীর্ঘ সময়ের জন্য থাকে, ডেফিনেটলি এখান থেকে তারা রেজাল্ট পাবে। বাট ওই কোম্পানি সম্পর্কে বিনিয়োগকারীর জানতে হবে, কিছু খোঁজখবর অন্তত রাখতে হবে, ঠিক আছে, প্রিভিয়াস রেকর্ডটা তার জেনে তারপরে তাকে ইনভেস্ট করতে হবে। যদি ওই বিনিয়োগকারী যদি খবরটা রেখে যদি তার ইনভেস্ট করে, আমার মনে হয় না যে তার এখানে লুজার হওয়ার কোনো স্কোপ বা কোনো কারণ আছে। জহির ভাই এবং নাসির ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এনটিভির দর্শকদের। দর্শক এখানেই শেষ করছি। আজকে বাজার শুরু হলো, আমরা আশা করছি এই সপ্তাহেই হয়তো বাজার একটু ঘুরে যাবে এবং টার্নওভার ভালো হবে, একটা বাজারে গতিশীল হবে। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি কালকে দৈনিক শেয়ার বিজে দেখতে পাবেন এবং অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ এবং এই প্রতিদিনই এই মার্কেট ওয়াচের সব উল্লেখযোগ্য অংশগুলো পরের দিন দৈনিক শেয়ার বিজে দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।